ডক্টর ধীর গলায় জবাব দিলেন, পেশেন্টের হার্টের সমস্যা। খোদার কাছে শুকরিয়া, মারাত্মক ক্ষতি হয়নি। তিনি মেবি অতিরিক্ত টেনশন করেন, যার জন্য বুকের ব্যথা অধিক হারে বেড়ে গিয়েছিল। পেশেন্টকে টেনশন ফ্রি রাখবেন, সব সময় হাসি খুশি রাখার আপ্যায়ন চেষ্টা করবেন। মেডিসিন লিখে দিচ্ছি, সময় মতো খাওয়াবেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবেন। আনিকা চোখ বুজে স্বস্তি নিঃশ্বাস ছাড়ল। মুখ থেকে যেন কোনো ভারী বস্তু নেমে গিয়েছে। ছটফটিয়ে বলে উঠে, আমি বাবার সাথে দেখা করতে চাই, আর আপনার নির্দিষ্ট টাকা আমি পরে দিয়ে দেব। ডক্টর মুচকি হেসে বললেন, কোনো পেমেন্ট করতে হবে না, আয়মান আপনাদের পেমেন্ট করে দিয়েছে। আপনি চাইলে আপনার বাবাকে আজকে বাড়িতে নিয়ে যেতে পারবেন। আনিকা উৎফুল্লতা সমেত বলে, ধন্যবাদ ডক্টর। ডক্টর চলে গেলেন। আনিকা তাকায় আয়মানের দিকে। আয়মান হাত দিয়ে মাথা চুলকায়, এদিক ওদিক নজর ঘুরায়। ডক্টরকে নিষেধ করেছিল এসব কথা আনিকাকে না জানাতে। ডক্টর আয়মানের কথা অগ্রাহ্য করে বলে দিলেন, আচ্ছা আনিকা আবার ভাববে না তো আয়মান ওদের উপর দয়া দেখাচ্ছে? উল্টোপাল্টা চিন্তা করে ভুল বুঝবে না তো? আয়মান এসব ভাবনায় মশগুল তখন আনিকা তার ভাবনায় ছেদ গঠিয়ে মৃদুস্বরে বলে উঠল, কৃতজ্ঞতা কিভাবে প্রকাশ করব বুঝতে পারছি না। আয়মান পূর্ণ দৃষ্টিতে তাকায় আনিকার পানে। ঠোঁটে তার না বলা কত শত কথা, ব্রিডার পাহাড় সমান আকাঙ্ক্ষা, চাউনিতে এক টুকরো আশা। কণ্ঠ খাদে এনে শীতল গলায় বলল, কৃতজ্ঞতা জানাতে চাও? চাই তো। কৃতজ্ঞতা তোলা রইল, সময় সুযোগ বুঝে চেয়ে নেব। আনিকা ম্লান হাসল, কণ্ঠ নিচুতে নিয়ে নরম গলায় জানালো, অপেক্ষায় থাকলাম। চলো আঙ্কেলের সাথে দেখা করে আসি। 20 রাত করে আড্ডা দেওয়ার পর সবাই হোটেলে ফিরে আসে। ডিনার করে সকলে নিজেদের বরাদ্দকৃত রুমে চলে যায়। হোটেলের রুমের পরিবেশটা স্নিগ্ধ আর মায়াময় আবহাওয়ায় ভরপুর। মোম জানালার পাশে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আছে, যেন সে কিছু একটা অনুভব করছে, কিন্তু সেটা কি ঠিক বুঝে উঠতে পারছে না। আগুন ধীরে ধীরে তার পেছনে এসে দাঁড়ায়। মোমকে দেখে এক মায়াবী নিস্তব্ধতায় আচ্ছন্ন হয়ে পড়ল। আস্তে আস্তে আগুন তার কোমর আলতোভাবে আঁকড়ে ধরে। মোম প্রথমে একটু সরে যায়, লজ্জায় মৃদু আভায় মুখ নিচু করে ফেলে, কিন্তু তারপর সে ধীরে ধীরে শান্ত হয়। আগুনের সেই উষ্ণ স্পর্শে সর্বাঙ্গে ঝংকার দিয়ে উঠল। আগুন মোমের হাত ধরে একটু ঘুরিয়ে তার মুখোমুখি করে। চোখে চোখ পড়তেই দুজনের হৃদয় একত্রে স্পন্দিত হয়ে ওঠে। মোমের চোখে চোখ রেখে আগুন নিরেট স্বরে বলে ওঠে, এই মুহূর্তটা আমি তোমাতে বিলীন হতে চাই। কি নিদারুণ আবদার! মোম বলার মতো কথা খুঁজে পেল না। আগুন মোমের কপালে কপাল ঠেকিয়ে নেশালো গলায় ডাকে, কোমলমতি। মোম ঘন ঘন শ্বাস টেনে মৃদু আওয়াজে উত্তর দিল, ছুঁয়ে দিলে রাগ করবে কি? মোম নীরব। আগুনের বক্ষ বিভাজনে উতাল পাথাল ঢেউ হানা দিয়েছে। এই ঢেউয়ের তোপ শিথিল করতে তার মোমকে প্রয়োজন। আগুন পুনরায় একই ভঙ্গিতে ডাকল। মোম। মোম নিশ্চুপ থেকে আচমকা আগুনের বুকে তার লজ্জা রাঙা মুখটা লুকিয়ে ফেলল। নীরবতা দিয়ে আগুনের ডাকে সাড়া দিল। আগুন তার ঠোঁটের কোণে এক মিষ্টি হাসি এনে ঘুর লাগা গলায় বলে, আমার বেসামাল উৎপীড়নের সাগরে তোমাকে স্বাগতম, আমার কোমলমতি। মোম চোখ খিচে বন্ধ করে নিল। সময়ের পলকে নিজেকে আবিষ্কার করলো নরম বিছানায়। চিরচেনা সেই সুখকর লজ্জা তেড়ে এলো চঞ্চল কিশোরীর মুখশ্রীতে। ভারী কি নিঃশ্বাস ছেড়ে নিজের গাত্রে গাত্রে তীব্র নেশা জানান দিচ্ছে। আগুন উষ্ণ অষ্টপুট এগিয়ে মোমের কপালে আলতো করে ঠোঁট রাখে। দৃঢ় চুমু খেয়ে গাল বেয়ে তার চিবুকে এসে ঠোঁটের স্পর্শ ফেলল। প্রতিটি চুম্বনে মোমের শরীর কেঁপে ওঠে। এই স্পর্শ তার মনের গভীরে এক অদ্ভুত আবেগের জন্ম দিচ্ছে। আগুনের হাত মোমের পিঠ পেয়ে ধীরে ধীরে তার কোমর পর্যন্ত নেমে যায়। এক ঝটকায় তাকে আরো কাছে টেনে নেয়। মোমের নরম শরীর যেন পুরোপুরি আগুনের বাহুডোরে আবদ্ধ হয়ে যায়। আর মোম এই বন্ধনে নিজেকে হারিয়ে ফেলতে চায়, নিজেকে সম্পূর্ণভাবে আগুনের বেসামাল উৎপীড়নে সমর্পণ করতে প্রস্তুত সে। আস্তে আস্তে আগুন মোমের ঘাড়ের পাশে নিজের ঠোঁট রাখে। এক ধরনের মিষ্টি শিহরণ মোমের শরীর জুড়ে বয়ে যায়। আগুনের ঠোঁটের কোমল স্পর্শে মোম আরও বেশি করে নিজেকে আগুনের মাঝে হারিয়ে ফেলছে। আগুন মোমের গলা থেকে ওড়না সরিয়ে সেটাই ঠোঁট বুলিয়ে চলেছে। মোমের প্রতিটি শ্বাস যেন একটু একটু করে থেমে আসে। নিঃশ্বাসের গতি জোরালো।
তার সমস্ত ইচ্ছা, আবেগ, ভালোবাসা যেন আগুনের প্রতিটি স্পর্শে নিবেদিত হয়ে যাচ্ছে। মোমের হাত এবার ধীরে ধীরে আগুনের বলিষ্ঠ পিঠের উপর উঠে আসে। সে তাকে শক্ত করে ধরে, যেন এই মুহূর্তটি আর কখনো শেষ না হয়। আগুন তার হাত দিয়ে মোমের মুখের পাশটা আলতোভাবে ছুঁয়ে দেয়। প্রতিটি মুহূর্তে মোমকে আরো গভীরভাবে অনুভব করতে চায়। আগুন মুখটা মোমের কাছাকাছি নিয়ে আসে, নিঃশাক্ত চোখে মোমের কোমল মুখটা অবলোকন করছে। অধৈর্যরা এগিয়ে মোমের নাকে ছুঁয়ে দিল, থুতনিতে গাঢ় করে চুমু খেলো। অপেক্ষা করলো না, মুহূর্তের মধ্যে দুজনের ঠোঁট যুগল একত্রে মিলিত করে দিল। মোম দম খিচে আগুনের সিল্কি চুল আঁকড়ে ধরে। এক অদ্ভুত মাধুর্যে তাদের হৃদয়ের আবেগ সমেত ধরা দেয়। মোমের ঠোঁটে চুমু খেয়ে আগুন তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে, হাত বাড়িয়ে অন্য টেনে দূরে ছুঁড়ে মারে। মুখ ডুবিয়ে চুমুতে চুমুতে ভরিয়ে তুলল বউয়ের গলদেশ ঘাড়। আগুনের উন্মুক্ত ভারিক্কি শরীরটার সম্পূর্ণ ভর ছেড়ে দিল মোমের পাতলা ক্ষুদ্র শরীরের উপর। মোমের নিঃশ্বাস আটকে আসছে, খামচে ধরেছে আগুনের বলিষ্ঠ পিঠ। উন্মাদ আগুন তাকে এক রত্তিও ছাড় দিল না। এই রাত যেন, এই মুহূর্ত কেবল প্রেমে উন্মাদনায় থাকা দুই নরনারীর জন্য থেমে গিয়েছে। আর তাদের হৃদয়ের ভাষাই এখানে একমাত্র ভাষা। রাত গভীর হতে থাকে, কিন্তু তাদের আবেগের এই নিরাবধি যাত্রা থেমে নেই। যেন সময়ের বাধা পড়েছে। তাদের চারপাশে যেন শুধুই মায়াবী নিস্তব্ধতা, আর একে অপরের অস্তিত্বে ভাষা হারিয়ে গেছে। একে অপরের মাঝে গভীর ভালোবাসা আর আবেগে মগ্ন হয়ে রয়েছে। রাতের প্রতিটি স্পন্দন, প্রতিটি নিঃশ্বাসে তাদের ভালোবাসা যেন আরো গভীর হয়ে উঠেছে। সকালবেলার কোমল ছলমলে রোদ যেন জ্যোৎস্নার মতো এক ফালি সোনালি রোদ্দুর মনের গহীনে লুকায়িত সত্তায় সুখকর অনুভূতি জাগায়, যা সকলকে উজ্জীবিত করে। ভ্রমণের দ্বিতীয় দিনটা মোমের নিকট অন্যরকম লাগছে। হোটেলের বারান্দায় দাঁড়িয়ে আছে সে, প্রাণবন্ত সতেজতায় ঘেরা সকালটা খুব করে অনুভব করছে। লম্বা শ্বাস টেনে ভারীকে নিঃশ্বাস ছাড়ল। ভোরের অল্প স্বল্প রোদের ঝলকানি গায়ে লাগাই বেশ আরাম লাগছে। কাঁধের স্পর্শ পেয়ে মোম পেছন ফিরে তাকায়। আগুন দাঁড়িয়ে আছে, ভ্রুযুগল কুচকানো, চোখে মুখে একরাশ বিরক্তিকর ছাপ স্পষ্ট। হঠাৎ করে কি হলো মানুষটার, যে মুখটা এমন করে রেখেছে? মোম বুঝতে সক্ষম হলো না। হাতে থাকা ফোনটা মোমের নিকট এগিয়ে দিল, শান্ত কণ্ঠে জানালো, মা ফোন করেছে, কথা বলো। মোম নিল। আগুন গটগট কদমে রুমে চলে গেল। ফোন কানে ধরতেই ওপাশ হতে মিনা উচ্ছ্বসিত কণ্ঠে শুধালেন, ভালো আছো মম? মোম অধর জোড়া প্রসারিত করে হেসে জবাব দিল, জি মা, আপনারা সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। কেমন ঘোরাঘুরি হচ্ছে? কোনো অসুবিধা হচ্ছে না তো? না মা, কোনো অসুবিধা হচ্ছে না। সকালে খেয়েছো? জি। আগুন খেয়েছে? উনি কফি ছাড়া আর কিছু খাননি। সময় মতো আগুনকে খেতে না চাইলেও জোর করে খাওয়াবে। ছেলেটা সকালে বেশিরভাগ নাস্তা করতে চায় না। নিয়ম করে না খেলে শরীর খারাপ করবে। জি, আমি খেয়াল রাখবো। কি করছো? তেমন কিছু না। ভালো থেকো। সোনারগাঁও থেকে ফিরে আসার পর একবার এসে আমাদের সাথে দেখা করে যেও, ভালো লাগবে। জি। রাখছি এখন। আর হ্যাঁ, তোমার শ্বশুরকে নাস্তা দিতে হবে। মোম সম্মতি প্রকাশ করল। ওদের কথা বলার মাঝে আগুন হাতে তোয়ালে নিয়ে মোমের পাশে এসে দাঁড়িয়েছে। মোম ফোন কান থেকে সরিয়ে চোখ তুলে চায়। আগুনের হাতে তোয়ালে দেখে অবুঝ গলায় শুধালো, এটা দিয়ে কি করবেন? আগুন শক্ত চাউনি নিক্ষেপ করল, ধমকে বলল, গোসল করে ভালোভাবে চুলের পানি মোছনি কেন? চুলের পানি দিয়ে পিঠের জামা ভিজে কি অবস্থা হয়েছে? এদিকে কোনো খেয়াল আছে? যদি ঠান্ডা লেগে যায়, দিন দিন বড় হচ্ছ আর বুদ্ধি শুদ্ধি বৃদ্ধি পাওয়ার পরিবর্তে হ্রাস পাচ্ছে। মোম দেখল সত্যি চুল হতে ফোঁটা ফোঁটা পানির কণা নিচে পড়ছে। ইতিমধ্যে বারান্দার ফ্লোর কিছুটা ভিজে গিয়েছে। মোমের মুখটা চুপসে গেল। আগুন যত্ন নিয়ে নিজ দায়িত্বে ব্যস্ত হাতে মোমের ভেজা চুল মুছে দিচ্ছে। মোম মুচকি হাসল। আগুনের থেকে পাওয়া এই ছোট ছোট যত্নটুকু মোমের কাছে স্বর্গীয় সুখ মনে হয়। আনন্দের দোলা দিয়ে ওঠে তার হৃদয়ে। আগুনের দিকে আর চোখে চেয়ে মিনমিন করে বলে, ভালো করেই মুছেছিলাম,
তবুও যে পানি থেকে যাবে বুঝতে পারিনি। আগুন কোনো প্রতিউত্তর করল না। চুল মুছে সুন্দর করে চুলগুলো তোয়ালের সাহায্যে পেঁচিয়ে দিল। মোম পুনরায় মিহি কণ্ঠে বলে, পরবর্তীতে আর এমন হবে না। এখন থেকে সতর্কতার সহিত খেয়াল রাখবো। আগুন এ বিষয়ে আর কথা বাড়ালো না। রাশভারী গলায় বলে উঠল, রেডি হতে শুরু করো, সকলে মিলে কিছুক্ষণের মধ্যেই ঘুরতে বের হব। রাগ করেছেন? আগুন ভ্রুকুচকে তাকায়, চোখ দুটো ছোট ছোট করে ফেলল। চওড়া গলায় জানতে চাইল, রাগ করবো কেন? মনে হলো। আগুন রুমে গিয়ে গায়ে গেঞ্জি জড়ালো। ব্যাগ থেকে ছোট্ট আয়নাটা বের করে চুল ঠিক করলো। আর চোখে মোমের দিকে দৃষ্টি তাক করে গমগমে গলায় বলে উঠল, আমার তোমার মতো গাল ফুলানোর অভ্যেস নেই, আর না কথায় কথায় রাগ হওয়ার অভ্যেস। কথা না বাড়িয়ে ফার্স্ট টু ফার্স্ট রেডি হও। আঙ্কেল, ভিতরে আসতে পারি? দরজায় দাঁড়িয়ে হাসি মুখে কথাটা বলে উঠল আইমান। বিছানায় কাত হয়ে শুয়ে আছে সানাউল্লাহ। দরজায় নজর রাখতেই অধর কোণে হাসি ফুটে ওঠে। মুচকি হেসে বললেন, আরমান, এসো এসো, ভেতরে আসো। অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। আইমান এগিয়ে গেল। চোরাচুকি উকি ঝুঁকি মেরে এদিক ওদিক নজর বোলালো। কাঙ্ক্ষিত মানুষটি নজরে আসলো না। দাঁড়িয়ে আছো কেন? বসো। সম্মুখের চেয়ারটা দেখিয়ে দিলেন। আইমান বসল। সানাউল্লাহর স্বাস্থ্য সম্পর্কে ভালো মন্দ জিজ্ঞেস করলো। দুজনের মধ্যে অল্প সময়েই ভাব হয়ে গিয়েছে। আনিকার কথা জানতে আইমানের ঠোঁটজোড়া নিষ্পিস করছে। দ্বিধাবোধ হচ্ছে তার কথা জিজ্ঞেস করা উচিত হবে কিনা। তক্ষণই সানাউল্লাহ হাঁক ছেড়ে ডাকলেন, অনিকা, চা নাস্তার ব্যবস্থা কর, বাড়িতে মেহমান এসেছে। আইমান স্বভাব সুলভ হেসে বলে ওঠে, এত ব্যস্ত হবেন না, ভার্সিটি আছে, কিছুক্ষণের মধ্যেই চলে যাব। ভাবলাম যাওয়ার আগে আপনাকে একবার দেখে যাই। সেটা বললে তো শুনবো না। তোমার জন্য ব্যস্ত হতেই হবে। তুমি আমার যা উপকার করলে, ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আইমান ফট করে মুখ ফসকে বলে ফেলে। সবই আপনার মেয়ের খাতিরে। সানাউল্লাহর কথাটা স্পষ্ট শুনতে পেলেন। ভ্রু চেয়ে শুধালেন, আমি না থাকলে মেয়ে আসতো না। ভেবেছিলাম মানবতা দেখিয়ে আমাকে হসপিটালে নিয়ে গিয়েছিলে। এখন দেখছি আমার মেয়ের জন্য। এরকম চিন্তাধারা ছেলেকে তো আমি আমার মেয়ের জামাই করবই না। আইমানের টনক নড়ল। হাস্যোজ্জ্বল মুখটা নিমিষেই থমথমে হয়ে গেল। সাফাই দেওয়ার ভঙ্গিতে দ্রুত ঠোঁট নেড়ে জবাব দিল, মানে আঙ্কেল, হয়েছে কি, আপনার মেয়েকে তো আমি চোখে হারাই, সেজন্য সবসময় যাই বলতে চাই, আপনার মেয়ে আমার প্রতিটি কথায় মাথার মধ্যেই ঘুরে বেড়ায়। সানাউল্লাহ তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বললেন, প্রথম যেদিন আমাদের বাড়িতে আসলে, কোনো ভনিতা ছাড়াই সোজাসাপটা জানিয়ে দিয়েছিলে তুমি আমার মেয়েকে ভালোবাসো। রাস্তায় ঘটা সকল ঘটনা জানিয়েছিলে। তোমার সরল সাবলীয় স্বীকারোক্তি আমাকে মুগ্ধ করেছিলে। আইমান শুষ্ক ঢোক গিলল। জিভধারা ঠোঁট বিজিয়ে প্রশ্ন করল। সেটা কি? সানাউল্লাহ গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, এটাই যে আমার মেয়ে তোমাকে ভালোবাসে। আমি কষ্ট পাবো বা আমার মেয়ে ভয়ে সে কথা স্বীকার করছে না। আইমানের মুখে অমাবস্যা নামলো। এই লোক আবার পোল্টি খাবে না তো? আদৌ তার কাছে মেয়ে বিয়ে দিবে তো? কত কষ্ট করে ভংচং বুঝিয়ে আনিকার বাবাকে নিজের দিকে টেনেছিল, যাতে ভদ্রলোক আইমানের প্রতি সন্তুষ্ট হয়ে নিজে আনিকাকে রাজি করিয়ে তার হাতে তুলে দেয়। এখন সব কিছু জলে চলে যাবে না তো? মিনমিন করে বলে উঠল, আপনার মেয়েকে নিজের করে পাওয়ার জন্যই কথাটা বলেছিলাম, কিন্তু আঙ্কেল বিশ্বাস করুন, আমি সত্যি অনিকাকে পছন্দ করি। আইমানের কণ্ঠে কাতরতা। ছেলেটার মুখটা পানসে হয়ে গিয়েছে। সানাউল্লাহ শব্দ করে হেসে উঠলেন। আইমানের কাঁধে হাত রেখে উচ্ছ্বসিত কণ্ঠে বললেন, আমার মেয়ের সুখ আমার কাছে সব। মা মরা মেয়ে আমার, নিজের আদর্শ যত্ন সহকারে কোলে পিঠে করে বড় করেছি। আমি সব সময়ই চেয়েছি এমন একজন আমার মেয়ের জীবনে আসুক, যে আমার মেয়েকে মন থেকে চাইবে। আমার মেয়ে যেমন, সেটা হাসি মুখে মেনে নিয়ে তাকে সকল পরিস্থিতিতে আগলে রাখবে। আমার মেয়ে যদি তোমার সাথে থাকতে চায়, আমি কোনো দ্বিমত করব না। আইমান এক লাফে বসাত হতে উঠে দাঁড়ায়। উৎফুল্ল চিত্তে সানাউল্লাহকে ঝাপটে জড়িয়ে ধরে। খুশিতে গদগদ হয়ে বলে, আমার সোনামনা হবু শ্বশুরমশাই, আপনি শুধু আমার হ্যাঁতে হ্যাঁ মেলাবেন, বাকিটা আমি সামলে নেব।
আপনার মেয়ে খুব শীঘ্রই আমার প্রেমে পড়লো বলে। এত জোরে ধরায় সানাউল্লাহর শ্বাস নিতে কষ্ট হচ্ছে। শক্তি প্রয়োগ করে ঠেলে সরিয়ে দিলেন আইমানকে। লম্বা শ্বাস টেনে কটমট করে বলে উঠলেন, হতচ্ছাড়া, মেয়ের বিয়ে দেওয়ার আগেই অক্কা পাইয়ে দিচ্ছিলে। আইমান ফিচেল গলায় জবাব দিল, চিন্তা নেই, নাতি নাতনিদের মুখ দেখার আগে আপনাকে রেহাই দিব না। সানাউল্লাহ চক্ষু হাসলেন। আনিকা চা বিস্কুট নিয়ে রুমে প্রবেশ করলো। চায়ের কাপটা আইমানের নিকট এগিয়ে দিল। আইমান থমথমে মুখে দাঁড়িয়ে পড়ে। ভারী গলায় বলে ওঠে, আমাকে যেতে হবে, অলরেডি অনেক লেট হয়ে গিয়েছে। কাউকে পাল্টা প্রশ্ন করার সুযোগ না দিয়ে সে চলে গেল। আনিকা হাঁ করে তাকিয়ে থাকলো। অবাক হয়েছে ভীষণ। এভাবে চলে যাওয়ার মানে কি? সকালবেলায় শিক্ষকদের জন্য এই সময়টিতে একসাথে কফি বা চা পান করার সুযোগ মন্দ না, যা একটি সুন্দর বন্ধন তৈরি করে। প্রকৃতির এই শান্ত সময়টিতে তাদের কথোপকথন আর হাসি ঠাট্টা অবিরাম চলে। গরমের সকাল যেন এক নতুন আশা ও সম্ভাবনার প্রতীক, যেখানে প্রতিটি দিন শুরু হয় নতুন উদ্যমে। এমন সকাল প্রকৃতিগত মানুষের মনে দোলা দেয় এক নতুন দিনের শুরুতে, যা শেখার এবং বৃদ্ধির সুযোগ নিয়ে আসে। ব্রেকফাস্ট করে সকলে মিলে ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শন করেছে। আজকের দিনটা ঘোরাঘুরি করে পার করেছে সকলে। দুপুরের খাবার খাওয়ার পর সামান্য পরিমাণ বিশ্রাম নিয়ে পুনরায় বেরিয়ে পড়েছে ঘোরার জন্য। মাঝে আর একটা দিন রয়েছে, অর্থাৎ কালকের দিনটির পর সবাই সোনারগাঁও ত্যাগ করে আপন নিরে ফিরে যাবে। প্রথমে প্রিন্সিপাল স্যার বলেছিলেন এই ট্যুর 5 দিন পর্যন্ত অব্যাহত রাখবেন, তবে কিছু কারণে তিনি আজকে জানিয়েছেন আর একদিন পর সবাই বাড়িতে চলে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করবে। সেজন্য লাস্ট সময়টা সকলে ঘোরাঘুরি করে কাটাতে চায়। সোনারগাঁওয়ের ঐতিহাসিক সৌন্দর্যের মধ্যে দিন শেষে সন্ধ্যার নরম আলোয় মোম আর আগুন নিজেদের জন্য আলাদা হয়ে যায়। এক নিরিবিলি জায়গায় এসে থামলো তারা। জায়গাটা এতটাই নিস্তব্ধতা যে আশেপাশে দূর পর্যন্ত জনমানবের দেখা মিলছে না। পাশে চিকন ধারায় অল্প পানিতে বহমান একটি খাল। খালটিতে ছোট ছোট পুঁটি মাছ আপন মনে খেলা করছে। মোম সেদিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে আছে। প্রকৃতিতে মৃদুমন্দ বাতাস বইছে। আগুন মোমের পাশে দাঁড়িয়ে মোমের খোপা করা চুল খুলে দিল, নাক মুখ ডুবিয়ে দিল উন্মুক্ত কেশে। মোম ঘাড় ঘুরিয়ে তাকায়। এই মুহূর্তে চুল খোলায় মোমের বিরক্ত লাগছে। বাতাসের তোপে চুল উড়ে এসে মোমের মুখশ্রীতে পড়ছে। আগুন হাত বাড়িয়ে তা কানের পিঠে গুঁজে দিল। মোমকে পেছন থেকে জড়িয়ে ধরে, কাঁধে থুতনি ঠেকিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। আগুন এবং মোমের এই সময়টা সত্যিই রোমাঞ্চকর এবং মগ্নকর। বাতাসে মোমের চুলগুলো নৃত্যের মতো দোল খায়। স্নিগ্ধ পরিবেশে এই দুই কপোতির মনে হচ্ছে জায়গাটা বিচিত্র দৃশ্যে ভরপুর, যেন আবার কখনো এখানে আসার সুযোগ হলে পুরনো গল্পগুলো জীবন্ত হয়ে উঠবে। কাঁধে আগুনের উষ্ণ নির্গত গরম নিঃশ্বাস মোমের শরীরে কাঁপন ধরায়। আগুন গভীরভাবে আলিঙ্গন করে রেখেছে মোমকে। ওদের এই সুন্দর মুহূর্তে মোম আচমকা তীব্র আবেগ সমেত বলে মাস্টার ওঠে। মশাই, আমার খুব ভয় করছে। আগুন মোমের কানের লতিতে চুমু দিল। হাতের বন্ধন আরো দৃঢ় করে শান্ত কণ্ঠে শোধালো, ভয় পাওয়ার কারণ? মোম আগের থেকেও কণ্ঠে উদ্বেগ ঢেলে বলে, বুঝতে পারছি না, তবে আমার মন কোনো অজানা ভয়ে ছটফট করছে। তুমি কি কোনো বিষয়ে চিন্তিত? না, কিন্তু আমার বুক কাঁপছে অস্বাভাবিকভাবে। ভয় করছে ভীষণ। মোমের কাঁধে মৃদু কামড় দিয়ে তাকে ঘুরিয়ে মুখোমুখি করল। চোখে চোখ রেখে ভরাট স্বরে আগুন বলল, কিসের ভয়? আমি থাকতে তোমার ভয় পাওয়ার কি আছে? অযথা টেনশন করে তোমার সাথে সাথে আমার মাথাটাও খারাপ করে দিও না। মোম আগুনের বুকে মাথা রেখে শক্ত করে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। এতটাই জোরে ধরেছে যেন মনে হচ্ছে ছেড়ে দিলে আগুন কোথাও হারিয়ে যাবে। মোমের চোখ দুটো ভিজে উঠেছে। কোনো কারণ ছাড়াই গলা ছেড়ে কাঁদতে ইচ্ছে করছে। আগুন মোমের মাথায় স্নেহের হাত বুলিয়ে দেয়। নিজেও অর্ধাঙ্গিনীকে ঝাপটে জড়িয়ে ধরেছে। ফোপানোর আওয়াজ ভেসে আসতেই ভ্রুকুচকে ফেলল। জোর খাটিয়ে মোমকে নিজের থেকে ছাড়িয়ে নিল। মোমের চোখে পানি দেখে ধমকে বলল, অহেতুক কান্নার মানে কি? মেজাজ খারাপ করবে না বলে দিলাম। ধমক খেয়ে মোম ঠোঁট উল্টে শব্দ করে কেঁদে উঠল। নিচের দিকে তাকিয়ে ক্রমশ ফুঁপিয়ে উঠল। আগুন দীর্ঘশ্বাস ছাড়ল। পুনরায় বুকে টেনে নিল। কপালে প্রগাঢ় চুমু খেয়ে শান্ত কণ্ঠে বলল, কান্নার কোনো নির্দিষ্ট কারণ নেই, অথচ তুমি কাঁদছো। রাগ হবে না বলো?
মোম নাক টেনে টলমল চোখে চেয়ে বলে। কান্না পেলে আমি কি করব? আগুনের বিরক্তির মাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। মোমকে নিজের থেকে সরিয়ে দিল, গমগমে গলায় বলল। কাঁদো, যত খুশি কাঁদো। তুমি চাইলে কান্না করার কম্পিটিশনের আয়োজন করে দিই, কি বলো? তবে আমার থেকে দূরে সরে গিয়ে যতক্ষণ মন চায় কাঁদো। আমার বুকে থেকে অবান্তর কান্নাকাটি করা যাবে না। নিমিষেই মোমের মুখটা চুপসে গেল। গাল ফুলিয়ে আগুনকে ফেলে সম্মুখে হাঁটা ধরল। আগুন হতভম্ব হয়ে যায়, চোখ বড় বড় করে চেয়ে রইল। মানেটা কি? কারণ ছাড়া উল্টোপাল্টা কাজ করবে, আর ধমক দিলেই অভিমান করে থাকতে হবে। এই কোন জ্বালায় পড়ল আগুন? রাগটুকু হজম করে মোমের পিছু চলল। সন্ধ্যার শেষ সময়ে জায়গাটা গভীর সমুদ্রের মতো শান্ত থাকলেও হঠাৎ করে পরিবেশটা শোরগোলে ভরে উঠেছে। হুট করে কোথা থেকে একদল মানুষ এসে আগুনের চারপাশে ঘিরে ধরেছে। মানুষগুলোর মুখ রং তুলি দিয়ে বিভিন্ন পশু পাখির চিত্র আঁকা। চেনা অসম্ভব এই মুখোশের আড়ালে তাদের আসল চেহারা কি? মানুষগুলোর আচরণ কাজকর্ম দেখে এমন মনে হচ্ছে যেন তারা জোকার সেজেছে জনসাধারণকে আনন্দ দেওয়ার জন্য। কেউ উচ্চ আওয়াজে বাদ্যযন্ত্র বাজাচ্ছে, কেউ নাচানাচি করছে, কেউ সোনার গাঁয়ের স্থানীয় খেলা প্রদর্শন করছে। এদের দেখে আগুনের ঠোঁটে হাসি ফুটে উঠল। আগুনের অভিমানী বউ এদের দেখলে নিশ্চয়ই খুশি হবে। তার কোমল মতিকে মানানো সহজ হবে। এই ভিড়ের মাঝে আগুন গলা উঁচিয়ে মোমকে দেখার চেষ্টা করছে, কিন্তু দেখতে পারছে না। এইটুকু সময়ের ব্যবধানে কোথায় চলে গেল মেয়েটা? আগুনের রাগ হচ্ছে। এমনিতেই জায়গাটা মোমের জন্য নতুন, তার উপর এখন মোমের টিকিটটাও নজরে আসছে না। না বলে কোথাও যেতে নিষেধ করেছিল, তবুও মেয়েটা আগুনের চোখের আড়াল হয়ে গেল কোন সাহসে? আদর দিয়ে মাথায় তুলে ফেলেছে। একবার হাতের কাছে পাক তেরামি করার স্বাদ আগুন হাড়ে হাড়ে বুঝিয়ে দিবে। মোমের নিঃশ্বাস আটকে আসছে। নিঃশ্বাস নিতে না পারে চোখ দুটো বড় বড় হয়ে কোটর ছেড়ে বেরিয়ে আসতে চাইছে। ফর্সা মুখশ্রী লাল হয়ে গিয়েছে, ঘামে ভিজে ক্ষুদ্র শরীরটা জবুথবু হয়ে গিয়েছে। একটু শ্বাস নেওয়ার জন্য নিষ্পাপ শরীরটা ছটফটিয়ে উঠছে, কিন্তু পারছে না। কেউ একজন শক্তি প্রয়োগ করে তার মুখ চেপে ধরেছে। শুধু মুখ নয়, নাসারন্ধ্রের ছিদ্র পথ সহ মুখ চেপে ধরেছে, যার দরুন শ্বাস প্রশ্বাস চালানো মুশকিল হয়ে পড়েছে। মুখ থেকে হাত সরানোর চেষ্টা করছে, একটু শ্বাস নেওয়ার আশায়। হাতের মালিক ছাড়ছে না। মোমের ভীতিকর নেত্রদয়ে জলকণা জমা হয়ে টপাটপ গাল বেয়ে ক্রমাগত গড়িয়ে পড়ছে। শোরগোলের আওয়াজে মোম ঘাড় ঘুরিয়ে আগুনের দিকে তাকাতেই অনেকগুলো মানুষদের দেখতে পেয়েছিল। পা চালিয়ে আগুনের নিকট ফিরে যাওয়ার আগেই কেউ তার মুখ চেপে সেখান থেকে নিয়ে আসে। মেয়েটা চিৎকার দেওয়ারও সময় পায়নি। নির্দিষ্ট স্থানে এনে আগন্তুক মোমের মুখ থেকে হাত সরিয়ে নিল। মোম লম্বা শ্বাস টানল। দ্বিতীয়বার শ্বাস ত্যাগ করার সময় পেল না। আগন্তুক তাকে সজোরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। জায়গাটা পাহাড়ি এলাকা নয়, তবে মোম বর্তমানে যেখানে আছে সেখানটা অন্য এলাকার দরুন তুলনামূলক উঁচু। এখান থেকে নিচে পড়ে গেলে মৃত্যু না হলেও হাত পা ভাঙার সম্ভাবনা রয়েছে। তাছাড়া যদি নিচে পাথরখণ্ড থাকে তাহলে পাথর খণ্ডে মাথায় আঘাত পেয়ে মৃত্যুও হতে পারে। কিছু সংখ্যক গাছপালা রয়েছে। গাছপালা বিশাল আকৃতির, গাছের শিকড় মাটি উপড়ে ভেসে উঠেছে। ধাক্কার চোটে মোম গিয়ে বড়সড় একটা গাছের শিকড়ের উপর মুখ থুবড়ে পড়ে গেল। মুহূর্তে ক্ষীণ স্বরে মা বলে চিৎকার করে ওঠে। শিকড়ে কপাল লেগে থেতলে গিয়েছে। গল গল করে তরতাজা রক্তের স্রোত প্রবাহিত হতে লাগলো। কোমল ঠোঁটের সাথে দাঁতের সংঘর্ষ লেগে নিজের ঠোঁট কিঞ্চিত কেটে গিয়েছে। সেখান থেকেও চুয়ে চুয়ে ফোটা ফোটা রক্তকণিকা বের হচ্ছে। থুতনির নিচের অংশ একটু থেতলে গিয়েছে। ব্যথায় মোমের শরীর অবশ লাগছে। মোম নিভু নিভু চোখ তুলে চায়। আগন্তুকের মুখ দেখা যাচ্ছে না। রাবারের তৈরি মুখোশের আড়ালে তার মুখ লুকিয়ে। আগন্তুক ধূপধাপ পা ফেলে মোমকে টেনে তুলল। নরম হাতে নিজের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে মোমের দুগালে থাপ্পড় মেরে দিল। থাপ্পড়ের চোটে মোমের কান গরম হয়ে গিয়েছে। মনে হচ্ছে গালটা ছিঁড়ে গেছে। মোম গালে হাত দিয়ে আস্তে ধীরে চোখ তুলে চায়। আগন্তুক পুনরায় মোমকে আঘাত করতে উদ্যত হতেই মোম নিজের পাতলা শরীরের বল প্রয়োগ করে তাকে ধাক্কা দেয়। আগন্তুক নিজে পড়ে যায়। সেই সাথে মাথায় আটকানো মুখোশটাও খুলে যায়। আগন্তুক এক আকাশ সমান রাগ নিয়ে তাকায়। আগন্তুকের মুখটা দেখে মোম চমকে ওঠে।
বিস্ময় দৃষ্টিতে চেয়ে থাকলো কিয়ত পরিমাণ। কণ্ঠে অবিশ্বাস ঢেলে বলে, আপনি? আগন্তুক উঠে দাঁড়ায়, হাত দিয়ে গা থেকে ময়লা ছেড়ে ফেলে। মোমের দিকে চেয়ে হো হো করে হেসে ওঠে। তাচ্ছিল্য হেসে বলে, চিনতে পেরেছিস তাহলে? ভাবতে পারিনি তুই আমাকে চিনতে পারবি। মোম জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে জানতে চাইল, আমাকে এখানে এনেছেন কেন? কি চাই? তোর মৃত্যু। কি ক্ষতি করেছি আমি আপনার? ক্ষতি তো করেছিস, অনেক বড় রকমের ক্ষতি। তুই মরে গেলেই সব কিছু ঠিক হয়ে যাবে। মোম ব্যথায় কাতরাতে থাকে, চোখের পানি সমেত বলল, আমাকে যেতে দিন। আমার মাস্টার মশাই জানতে পারলে আপনাকে ছেড়ে কথা বলবে না। আগন্তুক চওড়া হাসি দিয়ে ক্রোধান্বিত কণ্ঠে চিবিয়ে চিবিয়ে বলে, আসুক তোর মাস্টার মশাই, সে এসে তোকে জীবিত দেখতে পাবে না। তোর জন্য আমার রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। তোর জন্য প্রতি মুহূর্ত আমার হৃদয় পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। আমার হৃদয়ের দহন কমাতে মরতে তো তোকে হবেই। বলেই মোমের পায়ে জুতো দিয়ে চেপে ধরল। চিৎকার দেওয়ার আগেই আগন্তুক পুনরায় মোমের মুখ চেপে ধরে। মোম আবারও তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আগন্তুকের একটি পা খাদে ছিল বলে উল্টো পড়ে যায় সে। মোম আঘাত পাওয়া পা টেনে টলতে টলতে সামনের দিকে অগ্রসর হয়। মনে চড়িনে বাঁচার শেষ চেষ্টা করতে চাইছে। আজ ভাগ্য বোধহয় সহায়তা করতে চাইছে না। মোমের অস্তিত্ব বিলুপ্ত করতে সেও উঠে পড়ে লেগেছে। আগন্তুক উঠে এসে মোমের গলা চেপে ধরে। মোম আগন্তুকের হাতের উপর হাত রেখে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু সফল হলো না। মোমের যতটুকু শ্বাস চলছিল এবার যেন সেটাও বন্ধ হবার উপক্রম। পিটপিট করে আশেপাশে নজর বুলায়। চোখ দুটো তার আগুনকে খুঁজছে। কাঙ্ক্ষিত মানুষটির দেখা মিলছে না। কিছুক্ষণ আগেও তা আগুন মোমকে বলেছিল, চিন্তা করো না, আমি আছি। আমি থাকতে ভয় কিসের? তাহলে এখন কোথায় সে? কেন আসছে না মোমকে বাঁচাতে? মোম তো ভয় পাচ্ছে, নাকি কথা দিয়ে কথার খেলাফ করতে চাচ্ছে সে? মোম শুষ্ক ঢোক গিলছে, গলাটা শুকিয়ে আসছে। অত্যন্ত নিচু আওয়াজে ক্ষীণ স্বরে বলে উঠল, মাস্টার মশাই, কোথায় আপনি? আপনার মোম হারিয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে তার, যন্ত্রণায় বুক ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। আপনি আসুন না, এসে আপনার কোমলমতিকে বাঁচিয়ে নিন না। আর কিছু বলার শক্তি পাচ্ছে না মোম। শরীর সায় দিচ্ছে না, দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে। কণ্ঠনালী চেপে ধরায় শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়েছে। বাঁচার জন্য শেষবারের মতো কাতর গলায় আকুতি নিয়ে জানাই, দয়া করে আমাকে যেতে দিন। আমার বাবা অসুস্থ। আমার মৃত্যু তিনি মেনে নিতে পারবেন না। আমি আপনাকে হাত জোর করে অনুরোধ করছি। নির্দয় আগন্তুকের পাষাণ বক্ষে একটুও মায়া হলো না, বরং পৈশাচিক হাসি হেসে হাতের জোর আরও বাড়িয়ে দিল। বিশুদ্ধ রক্ত গড়িয়ে মোমের মুখ, গলা, হাতে লেগে আছে। গায়ের জামা ওড়নার একাংশ রক্তে মাখামাখি অবস্থা। মোম শরীর ছেড়ে দিয়েছে। শরীরে বিন্দুমাত্র শক্তি অব্যাহত নেই। চোখের সামনে আজরাইল রূপে আগন্তুককে দেখে মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করে নিয়েছে সে। আর তো কিছু করার নেই। চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। বাবা মা, ছোট্ট বোনের মুখশ্রী ভেসে উঠছে বারংবার। মোম মরে গেলে মোমের বাবা মা পাগল হয়ে যাবে। বড় আদরের মেয়ে কি না, আর মায়ের গায়ের গন্ধ পাবে না। মায়ের বুকে মুখ লুকিয়ে সুখ খোঁজা হবে না। বাবার গলা জড়িয়ে কত শত আদরে বায়না করা হবে না। ছোট্ট বোন মুনিয়ার আপু আপু বলে ডাক্তার শোনা হবে না। শ্বশুর শাশুড়ির যত্ন নেওয়া, ময়ূরী আপুর বড় বোনের মতো ভালোবাসা আর পাওয়া হবে না। শাশুড়ি মা কত আশা নিয়ে বলেছিলেন বাসায় ফিরে যেন তাদের সাথে দেখা করে, সেটাও আর সম্ভব হবে না। আর আর মোমের মাস্টার মশাই, তার বুকে মাথা রেখে প্রশান্তি নিঃশ্বাস নেওয়া হবে না। আচ্ছা, মোম মরে গেলে কুমড়ো মার্কা লোকটা কি আবার বিয়ে করবে? পারবে তার কোমলমতিকে ভুলে যেতে? মোমের জন্য কষ্ট পাবে কি তার মাস্টার মশাই? মোমের পরে যে আসবে কুমড়োটার জীবনে, সে কি মোমের মতো আগুনকে মানিয়ে নিতে পারবে? লোকটা যা রাগী, কথায় কথায় ধমক দেয়, সে কি সহ্য করে থাকতে পারবে? দ্বিতীয় কাউকে পেয়ে লোকটা কি মোমকে ভুলে যাবে? মোমের জন্য রাখা সকল আদর ভালোবাসা তাকে দিয়ে দিবে কি? নাকি মোমের জন্য দেবদাস হয়ে সিনেমার হিরোদের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে? এত যন্ত্রণার মধ্যেও রক্তে ভরা দন্তপাটি বের করে এক পেশে হাসল মোম। চোখ দুটো খুলে রাখা আর সম্ভব হচ্ছে না। নিঃশ্বাস তো নিতে পারছেই না।
হাঁ করে কোনো রকমে একটু শ্বাস টানল। মুখে কথা ফুটল না, অস্পষ্ট শব্দে বিড়বিড় করে আওড়ালো। আমাদের পথ চলা হয়তো এ পর্যন্তই ছিল মাস্টারমশাই। আপনার সাথে আরো অনেক বছর বাঁচার ইচ্ছা ছিল, কিন্তু ভাগ্য আমাদের সহায়তা করতে নারাজ। আপনার কোমলমতি ডাক্তার খুব মিস করব। এই নামে আর কাউকে ডাকবেন না, কিন্তু বলে দিলাম, এই নামে শুধু আমাকেই ডাকবেন। আপনার বুক জমিনে নিশ্চিন্তে মাথা রেখে আর ঘুমানো হবে না। আপনার পারফিউম এখন থেকে পুরো 1 মাস যাবে, সপ্তাহখানেকের মধ্যে শেষ হয়ে যাবে না। আর কেউ বক বক করে আপনার কান ঝালাবালা করে দিবে না। আমার আর পরীক্ষা দেওয়া হবে না। আপনি কত কষ্ট করে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়াচ্ছিলেন, পরীক্ষা না দিয়েই বিদায় নিতে হচ্ছে। যখন আমাদের পরীক্ষা শুরু হবে, আমার বয়সী মেয়েদের দেখে একদম মন খারাপ করবেন না, সব সময় হাসবেন। আপনার হাসিটা আমার ভীষণ পছন্দ। আমি দূর থেকে আপনাকে দেখব। ভালোবাসি মাস্টারমশাই, অনেক অনেক ভালোবাসি আপনাকে আমি। বাতাসের তাণ্ডবে বস্তু মোমের উপর আগুনের জ্বলন্ত শিখা যেমন ধপ করে নিভে যায়, ঠিক তেমনি মনুষ্য মোমের অস্পষ্টভাবে চঞ্চল কিশোরীর বলা কথাটাও ধপ করে নিভে গেল। ভাগ্যের চাকা এত নিষ্ঠুরতম কেন? আগুনের কোমল মতির নিষ্প্রাণ প্রাণটা এই সোনারগাঁওয়ের মাটিতে ত্যাগ করতে হলো এই 2 ভালোবাসার দম্পতিকে। আরও কিছু সময় একসঙ্গে রাখলে কি খুব ক্ষতি হয়ে যেত? তখনই কোথা থেকে চিরন্তন সত্যবাক্য ভেসে আসে, এটাই তো প্রকৃতির নিয়ম। জন্ম থাকলে মৃত্যু অনিবার্য। মৃত্যু মনে করিয়ে দেয় জীবনের অস্থিরতা এবং সময়ে নিরবচ্ছিন্ন প্রবাহের কথা। অথচ সুখের সাগরে ভেসে থাকা মানুষ মৃত্যুর মতো সত্য এবং ছোট্ট শব্দ বলে বেমালুম ভুলে যায় পৃথিবী ছাড়া এর পরে যে নিঃশব্দ অন্ধকার একটি দুনিয়া আছে। সেই সমগ্র প্রক্রিয়া আমাদের মানব অস্তিত্বের একটি গভীর প্রতিচ্ছবি, সেটাও স্মরণে রাখে না।